শুধু দর্শক মণ্ডলী, সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সাম্প্রতিক ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন জনাব মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। এছাড়াও রয়েছেন মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম। প্রথমেই আমরা শুরু করব জনাব মাহফুজুর রহমান আপনাকে দিয়ে। আমরা জানি যে বেশ কিছু দিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত বলি বা আমাদের দেশের অভ্যন্তরে অথবা ভারতের অভ্যন্তরেও বেশ কিছু এজিটেশন হচ্ছে, এবং সেখানে আমরা চিন্ময় কৃষ্ণ স্বামী যে ওনার ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশেও দেখলাম যে একজনকে হত্যা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও আজকেও আমরা দেখেছি যে বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে কলকাতায়, সেখানে আক্রমণ হয়েছে। তো সার্বিক যেই পরিস্থিতি, আমরা সব কিছু নিয়ে কিছুটা উত্তেজনা অনুভূত হচ্ছে। আপনি এই ক্ষেত্রে বিশ্লেষণটা কিভাবে করবেন? আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, একটু দুর্ভাগ্যজনক যে আমরা দুটো প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করলে আমাদের তিন দিকেই ভারতের অবস্থান। আমরা স্বাধীনতার এই 53 বছরেই ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিয়ে এসেছি। আমাদের প্রতিটা সরকারই গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশের জনগণও ভারতের সঙ্গে ভালো সম্পর্কই দেখতে চায় কম বেশি। সেদিক থেকে বিবেচনা করলে এখন যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি সেটা সত্যি খুব দুঃখজনক যে দু দেশেই কিছু মাত্রায় কিছু কিছু জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে। মিডিয়াতে কিছুটা উত্তেজনা আছে, সোশ্যাল মিডিয়াতে উত্তেজনা আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দায়িত্বশীল যারা নেতা নেত্রী আছেন তারাও এমন মন্তব্য করছেন যেটা সম্পর্ককে উত্তেজনার একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছে। তো সেইখানে আমি মনে করি আমাদের নেতা নেত্রীরা ঠিক দায়িত্বশীল আচরণ হয়তো করছেন না। কারণ জনগণকে সঠিক পথে পরিচালিত করা এবং দুদেশের মধ্যে সম্পর্ককে উন্নত করা, এটা খুবই মৌলিক একটা কাজ। আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে গেলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়া বিকল্প কিছু নেই। সেই কাজটাই আমাদের করা উচিত। এবং দুটো দেশের মধ্যে আপনার সম্পর্কের অনেক রকম চ্যালেঞ্জ থাকে, অনেক রকম ক্ষেত্র থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো টানাপোড়েন আসতেই পারে, কিন্তু নেতানেত্রী যারা, তাদের উচিত হলো এই সমস্ত টানাপোড়েন যখন আসে তখন সেগুলোকে সার্থকভাবে সেখান থেকে একটা উত্তরণের চেষ্টা করা। এটা দুদেশের ক্ষেত্রেই উত্তরণের চেষ্টা করা উচিত। আমি মনে করব যেহেতু ভারত তারা নিজেদেরকে আঞ্চলিক শক্তি তো বটেই, অনেক ক্ষেত্রে গ্লোবাল শক্তিও মনে করে, তাদের দায়িত্ব এখানে অনেক অনেক বেশি। এবং সাম্প্রতিক সময়ে যেভাবে পরিস্থিতি আপনার যেটা বললেন যে উত্তেজনাকর পর্যায়ে চলে যাচ্ছে, সেখানেও আমি মনে করি যে ভারত সামগ্রিকভাবে বাংলাদেশের তুলনায় অনেকখানি দায়ী। আচ্ছা, এখানে আমরা দেখছি যে আপনার কিছুটা উত্তেজনাকর কথাবার্তা ভারতেও আমরা দেখছি যে হয়তো বিজেপির শুভেন্দু ওনার কথা বলতে পারি, অথবা কিছু সাংবাদিক, কিছু মিডিয়া, কিছু ধর্মীয় নেতা, সবাই বলবো না, তারা একটু ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, গাত্রদাহের মতো। তো এই যে সিচুয়েশনটা, সেই ক্ষেত্রে আজকে আবার উল্লেখ্য যে আমরা মমতা ব্যানার্জি, উনি এতদিন ধরে এক ধরনের ওনার কথাবার্তাগুলো আমরা শুনে আসছিলাম, তো আজকে একটু ভিন্ন ধরনের একটা টোন বোধহয় খেয়াল করা গেল। তো এই জায়গায় আমাদের যেই সরকার রয়েছে ওনাদের বিশেষ কোনো দায়িত্ব আছে কিনা, যে ওদের সাথে কোনো ডায়ালগ বা আমাদের এখানে যে হাই কমিশন রয়েছে তাদের সাথে কিছু কথাবার্তা আলোচনা শুরু করা? না, অবশ্যই। আমি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিংবা কূটনীতির ক্ষেত্রে আলোচনাই তো একমাত্র পথ। হ্যাঁ, আলোচনা আপনি যত বেশি করবেন তত মতপার্থক্য যা থাকে তা কমিয়ে আনা যায়। কারণ ওই যে বললাম যে আমাদের মধ্যে টানাপোড়েন আছে, মেনে নিলাম, কিন্তু টানাপোড়েন অব্যাহত রাখার তো কোনো কারণ নাই। তো উভয় দেশেরই উচিত হলো সেখান থেকে বের হয়ে আসার কৌশল বের করা
এবং বাংলাদেশ আমরা যেহেতু অবশ্যই চাই যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো করব, সুতরাং আমাদের দিক থেকে আমাদের সরকারের, পার্টিকুলারলি এই সরকারের অবশ্যই উচিত সে কাজটা করা। এবং আমি মনে করব তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তিনি কিন্তু ভালো মতোই মন্তব্য করেছেন যে তিনি মমতা ব্যানার্জির কথাটাকে ঠিক অত গুরুত্বের সঙ্গে নিতে চাচ্ছেন না। আমিও মনে করি ঠিক আছে, কারণটা হলো আপনিও চিন্তা করে দেখেন যে উনি যে বিষয়টা বলেছেন, আমি তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, সম্মান রেখে বলছি, তিনি কথাটা ঠিক কিভাবে ভেবে বলেছেন সেটা একটা বিবেচনার বিষয়। এবং আমার মনে হয় উনি যতটা না বাংলাদেশকে লক্ষ্য করে বলেছেন, হয়তোবা তার চাইতে বেশি তার ভোটারদের দিকে তাকিয়ে ডোমেস্টিক কম্পালশন থেকে হয়তোবা এই ধরনের কথা তিনি বলেছেন। এখন তিনি অনেক বড় একজন নেত্রী এবং একজন প্রাজ্ঞজন, সুতরাং তার প্রতি সেই সম্মানটুকু রেখেই আমি বলবো যে আশা করব যে অদূর ভবিষ্যতে তিনি আরেকটু বেশি প্র্যাগমেটিক হবেন বা সচেতন হবেন। আচ্ছা, মেজর জেনারেল ইফতেখার, যেই বিষয়টা যে আজকে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি উনি একটা ব্রিফিংয়ে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব, এবং একই সাথে উনি বলেছেন যে উনি এটা ওনাদের যেই কেন্দ্রীয় সরকার রয়েছে তাদেরকে উনি চিঠি মারফত অবগত করবেন। এবং এখানে বলার চেষ্টা হয়েছে যে ভারত সরকার যাতে জাতিসংঘের সাথে আলাপ আলোচনাটা শুরু করে। এখন আমরা জানি যে এই ধরনের শান্তি সেনা, যেখানে বলতে গেলে যে বাংলাদেশের তো এই জায়গায় সবচাইতে বৃহৎ একটা ভূমিকা রয়েছে, আমাদের প্রায় ৭,২৭৯ জন পিসকিপিং মিশনসে রয়েছে আমাদের সেনা থেকে অন্যান্য সব সদস্য। এছাড়াও ভারত সেখানে তৃতীয় পজিশনে রয়েছে যে ৬,০৯৭ জন। তো সেখানে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যে কোন কোন প্রেক্ষাপটে সেখানে শান্তি সেনা আসতে পারে। যেমন আমরা জানি যে কনসেন্ট অফ দ্য পার্টিস এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পার্শিয়ালিটি এবং নন ইউজ অফ ফোর্স এক্সেপ্ট ইন সেলফ ডিফেন্স অ্যান্ড ডিফেন্স অফ দ্য ম্যান্ডেট, এই জায়গাগুলো ঠিক রাখতে হয়। এবং বোথ পার্টিসের একটা এগ্রিমেন্ট লাগে যে হ্যাঁ সত্যিকার অর্থেই তারা চায় যে এই মেডিয়েশন বা নেগোসিয়েশন যে জায়গাটাই হোক। তো উনি হয়তো যেটা আমাদের রাষ্ট্রদূত মহোদয় বলছিলেন যে এই ধরনের একটা হয়তো সুইপিং কমেন্ট বা এজিটেট করা বা ভোটারদেরকে কেন্দ্র করে কিছু বলার চেষ্টা করেছেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে যদি আলাপ আলোচনা শুরু হয়েছে, আপনি ওনার এই কমেন্টকে কেন্দ্র করে সার্বিক যে পরিস্থিতিটা দেখছেন আমাদের সীমান্তেও, সেখানে আমরা বিভিন্ন ধরনের কথা শুনছি। আমরা দেখেছি যে কয়েকজন অনুপ্রবেশের পর্যন্ত চেষ্টা করেছেন, কয়েকশো বলা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আজকের যে কমেন্টসটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জি করেছেন সেটা আমি কিছুক্ষণ আগেই শুনলাম। আর আসলে কিছুক্ষণ আগে এখানে আসার আগে ইউটিউবে তখন ওনার এই স্টেটমেন্টটা আমি শুনতেছিলাম। তো আমার যেটা মনে হয় যে জাতিসংঘের কোনো মিশন পাঠানোর মতো, একটা পিস কিপিং মিশন পাঠানোর মতো শান্তি শৃঙ্খলা আমাদের এত বেশি অবনতি হয়নি, বা আমাদের যে দুইটা গোষ্ঠীর মধ্যে, আমরা এটা দুইটা গোষ্ঠী বলবো না, কারণ হিন্দু মুসলিম আমরা বাংলাদেশে যে অবস্থায় আছি আমরা অনেক অনেক বেশি ফ্রেন্ডলি আছি। এবং 5ই আগস্টের পরে আমাদের যে পরিস্থিতি, যে কিছু কিছু ঘটনা ঘটেছে, 1018টা বা এই ধরনের কোনো ইনসিডেন্টস হয়েছে। তো সেটাও আমি জেলাওয়ারি যে স্টেটমেন্টটা দেখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, তেমন কিছু নয়। এবং সেটা কোনো হিন্দু মুসলিম বিষয়টাও নয়, এখানে আসলে দাঙ্গাটা কোনো জাতি গোষ্ঠীর মধ্যে বা কোনো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে হয়নি, এটা আমরা সবাই জানি। এবং আমার মনে হয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও সবাই জানেন যে এটা কোনো গোষ্ঠীর মধ্যে হয় নাই। এটা হলো যে দলটা এই মুহূর্তে আমরা ফেসিস্ট হিসাবে আমাদের জাস্ট 5ই আগস্টে আমরা যে দল থেকে বা যে সরকার থেকে আমরা উত্তরণ হয়ে নতুন সরকারে এখন পদার্পণ করছি, বা দেশ যে সরকার চালাচ্ছেন, সেই বিবেচনায় যারা আগের রাজনৈতিক দলের সাথে যারা সংযুক্ত ছিলেন, এবং শুধু সংযুক্ত ছিলেন বললেই আমি বলবো না, এই জন্য যে যারা যারা সংযুক্ত ছিলেন সবাই এফেক্টেড হননি। আমি আমার এলাকাতে যেটা আমি দেখেছি সেটা হলো যে
যারা তাদের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদের বিরোধী দল বা সাধারণ জনগণের উপর কিছুটা নির্যাতন করেছিলেন, তারাই এফেক্টেড হয়েছেন। অনেকেই আছেন যারা সেই সরকারের সাথে ছিলেন কিন্তু তারা তেমন কিছু করেন নাই, তারা কিন্তু এফেক্টেড হন নাই। তো সেই বিবেচনায় আমি বলবো যে বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে, যে বাংলাদেশের যে দুইটা ধর্মের মধ্যে যে সম্প্রীতিটা বিরাজ করছে এখন পর্যন্ত, এবং আমরা 5ই আগস্টের পর থেকে আমরা যে সমস্ত স্টেপগুলো আমাদের বিরোধী দল বা মুসলিমদের বা অন্যান্যদেরকে আমাদের মাইনরিটিদেরকে রক্ষার জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ দেখেছি, আমার মনে হয় না যে আমাদের দেশের পরিস্থিতি ওই রকম কোনো পর্যায়ে গেছে যেখানে শান্তিরক্ষী বাহিনী বা ওয়ার্ল্ডের কোনো পিস কিপিং মিশনকে এখানে ডেকে আনার মতো। এবং ইভেন আমি বলবো যে শুধু বাংলাদেশের হিন্দু মুসলিম নয়, ভারতীয় পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বা আমাদের দেশের মুসলিমদের সাথে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিমদের সাথে আমাদের অনেক সামাজিক এবং আত্মিক সম্পর্ক রয়েছে। এখন পর্যন্ত আমাদের যাওয়া আসা আছে, সবসময় যোগাযোগ আছে, এবং আমাদের সামাজিক সংস্কৃতির অনেক বেশি মিল রয়েছে। যেই জিনিসটা 5ই আগস্টের পরে যেগুলো হচ্ছে সেগুলো আমার বিবেচনায় মনে করি এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে, এগুলো অন্য কোনো কারণ নয়। এবং সেটার সাথে হয়তো বা আমরা এই মুহূর্তে যেটা বললাম যে পশ্চিমবঙ্গের রাজনীতি কিছুটা জড়িত আছে, কারণ 2026-এ তাদের ইলেকশন আছে, সেখানে ভোটারদেরকে নিজের পক্ষে টানার জন্য। এবং আমি এই জন্যই বিশেষভাবে মনে করছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে সুরটা আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। উনি হয়তো দেখেছেন যে ওনার হিন্দু ভোটারদেরকে উনি হারাতে পারেন, সেই আশঙ্কায় উনি এই ধরনের হতাশার কোনো কাজ করছে, সেই আশঙ্কায় হয়তো উনি এই ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছেন। আমি মনে করছি না যে সেই রকম কোনো অবস্থা বিরাজ করছে এবং এটা সেই পর্যায়ে যাবে। যদিও বর্ডারে আজকেও দেখলাম, এবং আমাদের সিলেটে সুতারকান্দিতে, আর কোথাও হয়েছে কিনা জানি না, সুতারকান্দিতে বোধহয় এই ধরনের কিছু লোক ঢোকার চেষ্টা করেছে, অনুপ্রবেশের চেষ্টা করেছে, সেটা ঠেকানো হয়েছে। তো আমি বলবো যে এটা সম্পূর্ণ রাজনৈতিক কারণ, এটা ধর্মীয় বিভেদের থেকে হয় নাই, ধর্মীয় সাম্প্রদায়িক কোনো দাঙ্গার কারণে হয় নাই, আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্বের কারণেও হচ্ছে না, এগুলো সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। সুতরাং এটা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। এবং সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলছেন, কারণ সোশ্যাল মিডিয়াতেই এটা সবচেয়ে বেশি উত্তপ্ত করা হচ্ছে বেশি, এবং আমাদের বাংলাদেশিদেরও অনেক ধরনের ইরিটেটিং কমেন্ট আছে, আবার পশ্চিমবঙ্গের লোকদেরও অনেক ধরনের কমেন্ট আছে। এবং এই কমেন্টগুলো আমার কাছে মনে হয় যে আমরা সাধারণ মানুষ এটা করছি না, এটা আজকাল পেইড অনেক কমেন্ট থাকে, বট কমেন্ট অনেক থাকে, অটোমেটিক্যালি জেনারেটেড কিছু কমেন্ট, এআই ব্যবহার করে অনেক ধরনের কমেন্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের, আমি আমার নিজের সোশ্যাল স্ট্যাটাসেও এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছি যে এইগুলোতে আমাদের কাউকে এই ধরনের কিছুতে রিঅ্যাক্ট না করা উচিত, যাতে করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্প্রীতিটা বজায় থাকে, এবং আমরা যেন প্রতিবেশী হিসাবে, সুন্দর প্রতিবেশী হিসাবে আমরা দুইটা দেশ একসাথে বাস করতে পারি। জি, অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনি বাংলাদেশ হিন্দু মহাজোটের সাথে কাজ করছেন, এবং আমরা জানি যে দীর্ঘদিন আমাদের এখানে যে সম্প্রীতির বন্ধনটা, বিশেষ করে হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মগোষ্ঠীর সাথে আমরা প্রাত্যহিক জীবনে খুব ওতপ্রোতভাবে ফিল করি, এবং এই বিষয়টা সাম্প্রতিক না, এটা হাজার বছরের আমাদের ইতিহাস রয়েছে। তো এই যে বাংলাদেশের সার্বিক অবস্থা, এটা আপনি নিজেও অবগত যে এখানে এটা কতটা আয়োজন করা হয়েছে এই ধরনের অ্যাজিটেশন, না কতটা স্বপ্রণোদিত, আপনি হয়তো আপনারও একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তো সেই ক্ষেত্র থেকে আপনাদের তো একটা যোগাযোগ হয়তো রয়েছে ভারত সরকারের সাথে, বা ওখানেও আপনাদের হয়তো বন্ধু রয়েছে, আপনারা কি কোনোভাবে চেষ্টা করেছেন কিনা যে ওনাদেরকে সার্বিক বিষয়টা তুলে ধরার? বিষয়টা হলো যে এই 5 তারিখে যে ঘটনা হলো, সেই 5 তারিখের পরপরই সন্ধ্যার দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে জানার চেষ্টা করা হয়েছে যে বিষয়টা কি। তো আমি তাকে অবগত করেছি যে দীর্ঘ 2008 থেকে 2015 সালে এই চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, তারপরে এদিকে রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, নোয়াখালী
তারপর চৌমোহনী, কুমিল্লা, যশোরের অভয়নগর, খুলনা, শিয়ালী সহ সারা বাংলাদেশে বিভিন্ন সময়, সুনামগঞ্জের শাল্লা, হাটহাজারী, যে একটা গ্রাম ধরে হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো ধর্ম অবমাননার অজুহাতে, যদিও এর পিছনেও ছিল পলিটিক্যাল ঘটনা। কিন্তু এবার 5ই আগস্টের যে ঘটনাটা, এটা কিন্তু কোনো হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা নাই, কোনো বড় মন্দিরে হামলার কোনো ঘটনা না। এবার যে ঘটনা ঘটেছে যে এদেশের হিন্দু মুসলিম উভয় পক্ষের লোকই, যারা ক্ষমতাসীন দল ছিল আওয়ামী লীগ, তাদের যারা সঙ্গে ছিল তাদের বাড়িতে, শেখ হেলালের বাড়ি, শেখ সেলিমের বাড়ি, শেখ তন্ময়ের বাড়ি, হাসনাত আব্দুল্লাহর বাড়ি, আবার এদিকে বিশ্ববিখ্যাত ক্রিকেটার মাশরাফির বাড়ি সব বাংলাদেশের বেশিরভাগ যেসব আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের নেতা, তাদের বাড়িতে হামলা হয়েছে। অনেকের, গাজী দস্তগীরের বাড়ি কারখানায় আগুন দিয়েছে, সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে, ওখানে 3 জন লোকও মারা গিয়েছে। তো সেই সঙ্গে যারা আওয়ামী লীগের সঙ্গে হিন্দু নেতারা ছিল তাদের বাড়িতেও হামলা হয়েছে, সেটা কিন্তু ধর্মীয় কারণে না। কিছু সংখ্যক গ্রামের নিরীহ হিন্দুরাও হামলা শিকার হয়েছে, সেটা হচ্ছে গ্রামে অনেকে জমি জমা নিয়ে বিরোধ কিংবা জমি দখল, অনেক সময় চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে অনেক কিছু। প্রত্যন্ত অঞ্চলে গ্রামে কিছু মন্দির, অরক্ষিত মন্দির, যেটা রাতের অন্ধকারে কে বা কারা ভেঙেছে, যেমন আমরা বালিয়াডাঙ্গির একটা ঘটনা জানি 2023 সালে। ওখানে 2023 সালেও ওইখানে 12টা মন্দির ভেঙেছিল ওখানকার এমপি সাহেব, তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য, তিনি আবার আওয়ামী লীগের। কুমিল্লার যে ঘটনাটা 2021 সালের, সেটা কিন্তু এমপি বাহার সাহেবের পরিকল্পনায় করা। এমনকি শাল্লার যে ঘটনা, সেখানেও দেখেছি যে আওয়ামী লীগের এক নেতাদের, এবং নাসিরনগরের ঘটনায় তো আওয়ামী লীগের দায় আছে। এসের ঘটনা, আপনার যশোরের যে অভয়নগরের ঘটনা, সেখানেও আমরা দেখছি আওয়ামী লীগের 2 পক্ষ ইলেকশন করছে, এক পক্ষ হিন্দুরা আওয়ামী লীগের এক পক্ষের কাছে, অন্য পক্ষরা হামলা করেছে। এইবারে যে লাস্ট যে ডিসেম্বরের নির্বাচন, সেখানে আমরা ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চলে দেখেছি 2 পক্ষই আওয়ামী লীগ, ট্রাক মার্কা এক পক্ষে, নৌকা মার্কা এক পক্ষে। হিন্দুরা কেউ ট্রাকের পক্ষে যখন গিয়েছে, সেই ট্রাকওয়ালা যখন জিতেছে, তখন নৌকাওয়ালারা এই হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। এরকম নানান কিছু ঘটনা। তো এইসব টোটাল ঘটনা ছিল হচ্ছে একেবারেই পলিটিক্যাল। এখানে সাম্প্রদায়িক যে বিষয়গুলো, সেই সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটেছিল, সাম্প্রদায়িকতাকে সামনে রেখে ধর্ম অবমাননার অজুহাতে টিটুরায়ের ঘটনা কিংবা এসের ঘটনা, তার পিছনেও ছিল রাজনৈতিক কিন্তু। এবং বাংলাদেশের যে বিষয়টা, সেটা হাজার বছরের একটা সামাজিক যে ঐতিহ্য সেখানে আমাদের মধ্যে বিদ্যমান। আমরা গ্রাম অঞ্চলে যেগুলো দেখছি, আমরা কিন্তু ওই পাশ্চাত্য দেশে যেমন একজন আরেকজনের যখন সম্বোধন করে, সে কিন্তু মিস্টার রফিক কিংবা এটাও বলে না, অনেক সময় শুধু রফিক নাম ধরে, বড় হলেও, সিনিয়র নেতা হলেও, মানে সিনিয়র লোক হলেও তাকে সেইভাবে বলে। কিন্তু আমরা আমাদের পাশের বাড়ির যে মুসলিম হলেও আমরা তাকে চাচা, চাচি কিংবা খালা, খালাম্মা কিংবা নানা কিংবা দাদা, এইভাবে আমরা সম্বোধন করি, বড় ভাই, এই সমস্ত সম্বোধন করি। এবং তারাও, মুসলিমরাও কিন্তু সেখানে কাকিমা, জেঠিমা, দাদা, দাদি, এইভাবে, মানে আত্মীয়তার মধ্যে একটা মনেই হয় না যে এটা সে অন্য সম্প্রদায়ের মানুষ। গ্রামের মধ্যে একটা, এবং আমরা ঢাকা শহরে যখন থাকি, আমরা বাসা ভাড়া করে থাকি, যে একটা বিশাল বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে আমার মিসেস যখন শঙ্খধ্বনি দেয়, ঘন্টা ধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, পূজা পার্বণ করছে, পাশের মুসলিম ফ্যামিলিরা কখনো কিন্তু আপত্তি করছে না যে আপনি এইগুলো করতে পারবেন না, এই সময় আমার নামাজের সময় এটা করেন না। তো এই যে বিষয়গুলো, মূলত সামাজিক বন্ধন আমাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী, এবং এই বিদ্বেষ, ধর্মীয় কোনো বিদ্বেষ মানুষের মধ্যে বিদ্যমান নাই। প্রত্যেকটি ঘটনা এই রাজনৈতিক, এমনকি এই রাজনীতিটা শুরু হয়েছে কিন্তু 1947 সাল থেকে, যখন এই ভারত ভাগ হয়েছিল সেই সময়, এবং আওয়ামী লীগ যখন গঠন হয়, তখনও কিন্তু এই আওয়ামী লীগ গঠনের সময় আপনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আত্মজীবনী পড়বেন, ওখানের মধ্যে আওয়ামী লীগ যেদিন গঠন হয় সেদিনই তারা বলছে যে হিন্দুদেরকে কিভাবে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া যায়, তাদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না, আমরা পাকিস্তান কায়েম করেছি ইসলামিক চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য। তো যে কারণে তারা পৃথক নির্বাচন থেকে যৌথ নির্বাচনে আসছে। অর্থাৎ আওয়ামী লীগ হিন্দুদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আবার আওয়ামী লীগ হিন্দুদের কিছু নেতাদেরকে মাসোহারা দিয়ে এই হিন্দুদেরকে কব্জা করে রেখেছে। এবং এইবারও এই পরাজিত শক্তির পরেও আপনারা এখনো, আমরা যাদেরকে দিয়ে যে মিছিল, মিটিং, বিক্ষোভ, ভারতের নেতারা তো বাংলাদেশে আসে না, তারা তো দেখে নেই, এখান থেকে এই রিউমার গুলো তাদের কানে যাচ্ছে। ভারতীয় মিডিয়া গুলো কিন্তু এইভাবেই ব্যবহৃত হচ্ছে, মানে মিথ্যা রিউমার, মিথ্যা গুজব, যেগুলো ঘটছে তার 3 গুণ করে, বেশি বেশি করে, যেমন মাশরাফির বাড়ি পুড়ছে, লিটন দাসের বাড়ি বলে চালিয়ে দিচ্ছে। জি, তো এই যে আমরা ভারতের মিডিয়াতে যে আমরা যেইভাবে কথাগুলো ওনারা বলছেন, আপনি আমি তো আমাদের দেশে বসবাস করছি, আমাদের প্রতিদিন ভারতের বন্ধুদের সাথে কথা, একটু আগেও আমার কথা হচ্ছিল,
ওখানে কিন্তু সাধারণ জনগণ যা দেখছে মিডিয়াতে সেটাই থেকেই সে সিদ্ধান্ত নিচ্ছে বা তারও এজিটেশন তৈরি হচ্ছে ভেতরে। সো মিডিয়ার তো একটা অনেক বড় রোল রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই যে সম্প্রীতির বন্ধন একের সাথে আমাদের অন্যের, যেটা আমরা প্রতিদিনই বলছিলাম ফিল করি, আপনারা হাই কমিশনে কি অবগত করার কোনোভাবে চেষ্টা করেছেন বা উপায় আছে কিনা যে এই বিষয়গুলো আমাদের দূরত্ব বাড়াচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়? আচ্ছা, বিষয়টা হচ্ছে ভারতের সেন্ট্রাল যে গভর্নমেন্ট, সেখান থেকে কিন্তু তারা বিবৃতি দিয়ে বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব সেখানকার মাইনরিটি সমস্যার সমাধান করা। এখানে আমাদের কিছু নাই, যে কথা আমাদের দুই বিজ্ঞ আলোচক কিন্তু বলেছেন, বিষয়টা ক্লিয়ার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একইভাবে ইনিয়ে বিনিয়ে সেইটাই বলেছেন যে কেন্দ্র যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেইটাই করবো। তো তাদের এখানে ভোটের ব্যাপার আছে, আমাদের বাংলাদেশে তো নির্বাচন ছিল না, যেখানে ভোটের ব্যাপার ছিল না, যা মনে চায় তাই করেছে। তো মূল বিষয়টা ওখানকার বিষয় আলাদা। এইখান থেকে এই ভ্রান্ত রিপোর্ট গুলো কিন্তু এই বাংলাদেশ থেকেও কিছু যায় এবং বাংলাদেশের দূতাবাস রিপোর্টটা ওইভাবে পাঠিয়েছে বিদায় না কেন্দ্র ওইভাবে সিদ্ধান্ত নিয়েছে আর কি। আর আমরা মনে করি সেটা হচ্ছে যে এই যে ভারতীয় মিডিয়া এবং কিছু পশ্চিমবাংলা কিংবা আশেপাশের ভারতের আশেপাশের যারা রাজনৈতিক নেতারা, যারা সুবিধার জন্য বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তারা দেখতে চায়। কেন দেখতে চায়? যে এখানে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে সেটাকে ব্যবহার করে তারা ওখানে সুবিধা নেবে। কিন্তু এর ফলাফল কিন্তু মারাত্মকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। আজকে চট্টগ্রামে একটা হৃদয় বিদারক যেটা ঘটনা ঘটলো, একটা ইয়াং আইনজীবী তাকে কিন্তু হত্যা করেছে এবং এমন ভাবে উত্তেজিত করেছে। আজকে তার ফলে কি হলো, এইখানে হাজার হাজার হিন্দু গ্রেপ্তার হচ্ছে, যারা সরাসরি মানে খুনের সঙ্গে জড়িত তাদের ফাঁসির কাস্টে ঝুলতে হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। তার মানে হচ্ছে তাদের এই উত্তেজনায় উত্তেজিত হয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেশের মানুষের সব মানুষ কি তো আর একেবারে এডুকেটেড না, সবাই না, অনেক মানুষই আছে যাদেরকে উত্তেজিত করে দিলে সেটার ফলাফল ভয়াবহ হয়। যেমন নির্বাচনের পরপর না, এই 5 তারিখের ঘটনার পরপরই একটা সবাই আশঙ্কা করছিল যে সারা বাংলাদেশের সব মন্দিরগুলোতে, সব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে। কিন্তু আমরা কি দেখলাম যে সঙ্গে সঙ্গে জামাত ইসলামের লোকজন, মাদ্রাসার ছাত্ররা, তারপরে ইসলামী আন্দোলনের ছেলেরা, বিএনপির নেতা কর্মীরা সবাই বিভিন্ন পাড়ায় মহল্লায় এমনকি মন্দিরে গিয়ে দিন রাত 24 ঘন্টা তারা পাহারা দিচ্ছে। তা না হলে তো বাংলাদেশে এমন একটা মেচাকাত তৈরি হতো যে সেই মেচাকাত তৈরি করে আবার এই যে যারা স্বৈরাচার যে বাংলাদেশ থেকে পালাতেন, নির্লজ্জ বেহায়ের মতো পালাতে বাধ্য হয়েছে, তাকে আবার এই বাংলাদেশে ফিরিয়ে এনে মানে ঠিক এই স্বপ্নটাই তারা দেখায়। এর মধ্যে আরো কিছু রিউমার আছে যেটা তারা বোঝায় যে যদি এখন নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে তো হিন্দুরা এমপি হতে পারবে না, তারপরে হিন্দুরা চাকরি বাকরি পাবে না, হিন্দুর যে পুলিশ থেকে বিতাড়িত করেছে, হাইকোর্টে 252 জন সরকারি কর্মকর্তা নিয়োগ করেছে, আইন কর্মকর্তা, সেখানে হিন্দু নাই। সংস্কার কমিটি করেছে 10টা, তার মধ্যে কোনো হিন্দু নাই। হিন্দুদের একজন উপদেষ্টা নিয়োগ করেছে, সে তার সঙ্গে হিন্দুদের কোনো সম্পর্কহীন। এই সমস্ত বিষয়গুলো হিন্দুদের মধ্যে আরো আতঙ্ক ছড়েছে যে সামনের দিনগুলোতে আমাদের জন্য ভয়াবহ, যে কারণে তারা আরো তাদের এই উত্তেজনায় এরা উত্তেজিত হচ্ছে। ফলাফলটা হচ্ছে যে যা কিছুই হোক তার বলি কিন্তু বাংলাদেশের মাইনরিটিই হচ্ছে এবং এটা আমাদের জন্য চরম ক্ষতির কারণ। এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা চাইবো যে বাংলাদেশ সরকারের তরফ থেকেও এই বিষয়গুলো তাদের সঙ্গে দিল্লিতে তারা যাক, গিয়ে তাদের সঙ্গে একান্তে বসে এই বিষয়গুলো একটা সমাধান হোক। আজকে ভিসা বন্ধ হয়ে গেছে, এখন বহু মানুষ একটা চিকিৎসা নিতে যায়, যদিও এই ব্যাপারে কিন্তু ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বাংলাদেশের প্রত্যেক মাসে হাজার কোটি টাকা হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা ওখানকার মালামাল বিক্রি করা, পোশাক বিক্রি করা, ফল টল সব বিক্রি করা, তারা সেই সুবিধা নেয়। তো সেখানে আমরা ইদানিং কালে মানে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে কলকাতার হোটেলগুলো খালি করে আছে, নিউ মার্কেটের দোকানগুলোতে কোনো ক্রেতা নাই, যারা মুদ্রা বিনিময় করে তাদের মানে হাহাকার অবস্থা। তার মানে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভারতের জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে ভারতের একটা সমস্যা হলো যে তারা বাংলাদেশ বলতে শেখ হাসিনাকে বাংলাদেশ মনে করে, কিন্তু বাংলাদেশের যে 17 কোটি 18 কোটি জনগণ আছে, এই জনগণের সঙ্গে জনগণের যে সম্পর্ক হওয়া দরকার ছিল এবং সেই সম্পর্কটা করবে হচ্ছে রাজনৈতিক নেতারা, তারা কিন্তু এই জিনিসটা না করে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করেছে, যেটা মারাত্মক ভুল এবং এই ভুলের মাসুল হচ্ছে সাধারণ জনগণ দিচ্ছে। জি, এই যে এখানে আরেকটা বিষয় যে অর্থনীতি অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমরা যখন ওপার বাংলায় বারবার গেছি আমরা কিন্তু দেখেছি যে তারা নারীর টানে এদেশ থেকে প্রচুর হিন্দু জনগোষ্ঠীর মানুষ ওখানে মাইগ্রেট করেছে। তারা এখনো কিন্তু টানটা ফিল করে এবং মাঝে মধ্যেই তারা আসেন অথবা এখান থেকে যারা আত্মীয় স্বজন আছে তারা ওখানে যান। আমাদেরও পরিচিত বন্ধু বা অনেকেই রয়েছেন।
এই যে আমাদের এই আন্তঃসম্পর্ক, আমাদের এই যে ভ্রাতৃত্বের যে বন্ধন, আমরা নিয়মিত সেখানে গেছি, বিভিন্ন সেমিনারে সভাতে আমরা বক্তব্য দিয়েছি, ওখান থেকে অনেককে আমরা ইনভাইট করেছি। এখন আমাদের টানপোড়নটা যদি এরকম চলতে থাকে তাহলে তো ইন দ্য লং রান সব জায়গায় এফেক্টেড হবে, এই ভ্রাতৃত্বের বন্ধনটা তো আরো অনেক বেশি নষ্ট হবে। অবশ্যই, এবং এটা করছেও কিন্তু রাজনৈতিক নেতারা। আপনি দেখেন সাধারণ জনগণ কিন্তু এটির ব্যাপারে মানে অত বেশি না, কিছু মানুষ উত্তেজনা সৃষ্টি করে, কিছু যেমন বর্ডারে নিয়ে আসছে, তারা সবাই জানে যে আমরা বাংলাদেশের বর্ডার পার হয়ে যাব না, জাস্ট কিন্তু উত্তেজনা সৃষ্টি করার জন্য এই করাচ্ছে কিন্তু নেতারা। তারা সেটা নিজেদের পপুলারিটি, নিজেদের সুবিধা নেওয়ার জন্য এই সাধারণ জনগণকে ব্যবহার করছে, যে বিষয়টা বাংলাদেশে হচ্ছে। তো আমরা চাইবো যে সবার মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হোক। আমি তো মনে করি যে বাংলাদেশের তরফ থেকে তো এই ব্যাপারে কোনো কার্পণ্য নাই। প্রত্যেক সরকারই আমরা দেখেছি যে বাংলাদেশ যে সরকারি থাক তারা ভারতের সঙ্গে একটা সম্পর্ক, কারণ প্রতিবেশীকে তো আর দূরে সরানো যায় না, এটা তো দেশ। যদি আমি ভাড়া বাসা থাকি, এক বাসার থেকে আমি আরেক বাসায় শিফট করতে পারবো, কিন্তু দেশ তো আর এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না। আমরা চাই যে ভারত, বাংলাদেশের চারপাশে ভারত আছে এবং ভারত একটি বিশাল দেশ, সেখানে আমরা পর্যটনে বাংলাদেশ থেকে তো ভারত থেকে আর কয়জন লোক আসে, আমরাই না ভারতের প্রান্তে প্রান্তে ঘুরতে যাই, ওইখানে আমরা টাকা পয়সা ব্যয় করি, হোটেলে থাকি, খাই দাই, চলাফেরা করি, এতে তো ভারতের জনগণও লাভবান হচ্ছে। তো সেই দিক দিয়ে আমরা মনে করি দুই দেশের জনগণের সুবিধার্থে, রাজনৈতিক নেতারা তো আর জনগণের সুবিধাটাই দেখবেন, জনগণের কল্যাণটাই না দেখবেন। তো সেইভাবে জনগণের দিক দেখে মানে তাকিয়ে তারা জন্য এই সম্পর্কটা আরো মজবুত করার চেষ্টা করে এবং খোলামেলা করে। আমি তো মনে করি যে এই যে ভিসা সিস্টেম, এই ভিসা সিস্টেমটা এইভাবে না করে, আপনার তো বাংলাদেশের একটা যে কার্ড, আইডি কার্ড পাঞ্চিং করে যাবে, যে 30 দিন কিংবা 32 দিনের জন্য যাবে, আবার ফিরে আসবে, মানে আরো সহজ করা উচিত, ভিসা মুক্ত করে দেওয়া উচিত সার্ক দেশগুলোর মধ্যে, যাতে মানুষ আফগানিস্তানেও যেতে পারে, পাকিস্তান যেতে পারে, কারণ আমরা তো একসময় একই এসেছিলাম। তো সেইভাবে যাতে যাতায়াতটা যেন আরো উন্মুক্ত হয়। দুই দেশের রাজনৈতিক নেতাদের কিন্তু এই দিকে আরো খেয়াল করা উচিত ছিল। আজকে যদি ঢাকা থেকে দিল্লি ট্রেনে যাওয়া যায়, আজমির শরীফে যদি যাওয়া যেত, এখান থেকে ভেলোরে যদি ট্রেনে যাওয়া যেত, তাহলে তো তারাও উপকৃত হতো, আমরাও উপকৃত হতাম। আমরা চাই যে যত বেশি আমাদের মধ্যে সম্পর্ক ভালো হবে, আমাদের চেষ্টাটাই থাকা উচিত জনগণের কল্যাণ, কিন্তু তারা তা না করে শুধু রাজনৈতিক নেতাদের নিজস্ব সুবিধাটা দিকে বেশি। আপনাকে ধন্যবাদ। আমি এবার জানতে চাচ্ছি জনাব মাহফুজুর রহমান আপনার কাছে, আমাদের প্রধান উপদেষ্টা উনি আজকেও বলেছেন যে সার্কের টাকে আরো বেশি গতিশীল করা। আমরা জানি যে কার্যকর যে একটা সংগঠন বলি বা আমাদের রিজনাল যে ফোরাম বলি, সেটা হিসেবে সার্কের এখন সেই ধরনের এফেক্টিভ না। তো এই জায়গায় আমরা জানি যে এখানে দুটো পিক প্লেয়ার, পাকিস্তান এবং ভারতের যে সম্পর্ক, তারও একটা বড় রোল রয়েছে। আপনি কতটা আশাবাদী বা কি দেখছেন এই সার্কের যে প্রধান উপদেষ্টার যে স্বপ্ন, সেটা কতটা বাস্তবায়নযোগ্য? সার্ক নিয়ে বা সার্ক যখন গঠন হয়, বাংলাদেশের ভূমিকাই কিন্তু সবচাইতে বেশি ছিল, কারণ এইটা আমাদের অঞ্চল থেকেই এই আইডিয়াটা আপনার প্রথম আমরা উপমহাদেশে ফ্লোট করি। এবং সার্ক যখন আপনার একটা সময় ছিল যে মুখ থুবড়ে পড়ছিল, তখনও কিন্তু বাংলাদেশ উদ্যোগ নেয় যাতে সার্ক কার্যকরী হয়। প্রধান উপদেষ্টা মহোদয় যদি এখন আবার উদ্যোগ নেন, উদ্যোগটা অবশ্যই সময়োপযোগী এবং একই সঙ্গে এই উপমহাদেশের বহু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে সার্কের যেহেতু চার্টারের মধ্যে রাজনৈতিক কোনো বিষয় আলাপ আলোচনা করা যায় না, এই জন্য অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক কারণে সার্ক তার গতিশীলতা হারিয়ে ফেলে। এবং সেখানে একসময় তো ছিল কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টানাপোড়েন, কিন্তু পরবর্তী দেখা গেছে যে শুধু ভারত পাকিস্তান না, অন্যান্য দেশের সঙ্গেও ভারতের বিশেষ করে টানাপোড়েন তৈরি হয় এবং সেই সমস্ত কারণে আমাদের আঞ্চলিক সহযোগিতার যে ক্ষেত্রটা, সেটা নষ্ট হয়ে যায়। এখন কিন্তু সার্কের আমরা যে আঞ্চলিক সহযোগিতার কথা যদি চিন্তা করি, সেখান থেকে আমরা বহু দূরে আছি। তো সেইটাকে নতুন করে তাহলে একটা পুনরুজ্জীবন দিতে হবে, হ্যাঁ, বা রিভাইভ করতে হবে। তো সেইটা বাংলাদেশ উদ্যোগ নিতে পারে, কিন্তু আমি মনে করব যে এটা উদ্যোগ নেওয়ার আগেও আমাদের আরও কিছু প্রাথমিক কাজ করতে হবে যাতে এই উদ্যোগটা নেওয়ার ক্ষেত্রে আমরা সফল হতে পারি। সেটা হলো যে ভারত সহ
অন্যান্য যে সমস্ত সদস্য দেশ আছে তাদের প্রত্যেকের সঙ্গেই আমাদের আবার একটা ডায়ালগ শুরু করা উচিত যে আমরা সার্ককে নিয়ে আগাতে চাই এবং এই কারণে আগাতে চাই সেটাও বলতে হবে, কারণ এর আগে আমাদের অভিজ্ঞতা তো ভালো না। সার্ক কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে, খুব বেশি দূর এগিয়ে যেতে পারেনি। সুতরাং সেই ব্যর্থতাগুলো একটু আইডেন্টিফাই করা উচিত, একই সঙ্গে সেটাকে কিভাবে ওভারকাম করতে পারবো সেই প্রস্তাবনা সহ আমার মনে হয় বাংলাদেশকে এগিয়ে গেলে সার্কের একটা সম্ভাবনা আছে যে এটা রিভাইভড হতে পারে, এবং রিভাইভড হলে এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা অনেকখানি পূরণ হতে পারে। যেমন আমরা তো একটা সময় স্কলাররাও যে লেন্স থেকে দেখছিলেন যে বাংলাদেশে আমাদের ফরেন পলিসিতে যেমন রয়েছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, তো সেখানে আমরা তো ভাবছিলাম বা স্কলারদের একটা অ্যাঙ্গেল থেকেও যে বাংলাদেশ একটা মেডিয়েশনের রোল বা নেগোসিয়েশনের রোল, বিশেষ করে ভারত পাকিস্তানের যে বিভিন্ন রিজনাল লেভেলে কনফ্লিক্টগুলো হয় সেখানে বাংলাদেশ একটা বড় ভূমিকা হয়তো রাখতে পারত। কিন্তু বর্তমানে যে অবস্থা আমরা তো দেখছি যে ভারত বাংলাদেশের উত্তেজনা সেই জায়গাটাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও এই যে কালচারাল ডিপ্লোমেসির যে জায়গাটা রয়েছে সেখানে যেমন আপনি যদি একটু মনে করতে পারেন যে যেই সময় সার্কের সেই 80s-এ যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, যে সপ্তাহব্যাপী মুভি চলতো, হ্যাঁ, এবং সবাই খুব আগ্রহ নিয়ে বিভিন্ন দেশের মুভি দেখতো। আমরা খেলাধুলায় দেখেছি সাফ গেমস থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং সারা দেশের মানুষের খুব উত্তেজনা ছিল সেই জায়গাগুলোকে নিয়ে, এবং ওই ভ্রাতৃত্বের জায়গাটা খুব ফিল করা যাচ্ছিল। তা আমাদের সরকার যদি সত্যিকার অর্থে সেই উদ্যোগ নিতেই চায় সেই জায়গাগুলোকে তো আমার মনে হয় যথেষ্ট যে সেই জায়গা থেকেই প্রাথমিকভাবে শুরু করা যেতে পারে। আপনি কিভাবে দেখছেন? আমি খুব আশাবাদী হব না, একটা কারণে যে আমাদের যেহেতু অন্তর্বর্তী সরকার, এই সরকারের প্রাথমিক এজেন্ডা ঠিক ওইটাকে হয়তো কাভার করে না। হ্যাঁ, কিন্তু প্রাথমিক এজেন্ডা কাভার করুক না করুক, আপনি বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যৎ দেখার স্বার্থে হয়তো আমরা একটা উদ্যোগ প্রাথমিকভাবে হলেও নিতে পারি। এবং আপনি ঠিকই বলেছেন, এবং আমি খুব আনন্দিত হলাম আজকে শুনে যে ওই গোবিন্দ প্রামাণিক উনি তো যথার্থই বলেছেন যে সবার মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হোক। আমরা বাংলাদেশ থেকে সবসময় এটা চেয়েছি, এবং বাংলাদেশের লোকজনই উনি যেটা বলেন যে ভারত বেশি যায় পর্যটনের কারণে হোক, অন্যান্য যে সমস্ত কারণে হোক, হ্যাঁ, এবং ওইখানে গিয়ে তো আমরা ভারতবাসীদের সহায়তাই নেই, তাদের হোটেলে থাকি, তাদের রান্না করা খাবার গ্রহণ করি, তাদের যে সমস্ত পর্যটন আছে সেগুলো আমরা দেখি, তাদের চিকিৎসা সেবা আমরা গ্রহণ করি। সুতরাং এখন যদি যে অবস্থা চলছে, উত্তেজনাকর অবস্থা এবং ভিসা বন্ধ এবং অন্যান্য অনেক রকম প্রতিকূলতা, সেখানে আমরাও কিছুটা তো এফেক্টেড। আমাদের যারা আগ্রহী ছিলেন ভারতে যেতে বিভিন্ন কারণে তারা এফেক্টেড, সুতরাং তারা সেটা চান না। আমরা অবশ্যই চাই যে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক, এবং একই সঙ্গে অন্যান্য দেশ যেগুলো আছে সাউথ এশিয়ার সার্কভুক্ত যে দেশগুলো, সেই দেশগুলো সবগুলো দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক, এবং এটা যৌথভাবে হলে সবচেয়ে বেশি ভালো হয়। অর্থাৎ সার্কের আমব্রেলার মধ্যে হলে অনেক বেশি ভালো হয়, কেননা তখন সবগুলো দেশই সমানভাবে উপকৃত হতে পারে। এখন এই সরকার, অন্তর্বর্তী সরকার ঠিক সেই রকম উদ্যোগ নেবেন কিনা বা সেটাকে তার প্রায়োরিটির মধ্যে আনবেন কিনা সেটা সরকারি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় যে ভারত বাংলাদেশ সম্পর্ক হোক সমতা এবং সম্মানের, তো সেই জায়গায় একজন সাবেক রাষ্ট্রদূত হিসেবে আপনার কোনো অবজারভেশন বা বক্তব্য রয়েছে কিনা? যেমন আমরা জানি যে একটা হিউজ ট্রেড গ্যাপ, জি, এটা ক্রমশ শুধু বাড়ছে এবং বাড়ছেই। তাছাড়াও যে বিভিন্ন জায়গায় আমরা আমাদের বর্ডার কেন্দ্রিক কিছু ঘটনা, এবং এখন কিন্তু কমে গেছে অনেক জায়গায়, আমরা দেখছি যে সে অবস্থাটা নেই। কেন জানি সরকার পরিবর্তনের সাথে অনেক সময় জিনিসগুলো একটা কোরিলেশন অনেকে খোঁজার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? আমি বিশ্বাস করতে চাই যে এটা খুবই সাময়িক একটা অবস্থা, এই টানাপোড়েন থাকবে না, এই উত্তেজনাকর পরিস্থিতিও থাকবে না। কেননা বহুভাবে আমরা প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল, মানে আমি শুধু বাংলাদেশ ভারত বলছি না, বাংলাদেশের সঙ্গে অন্যান্য যে সমস্ত দেশ, নেপাল বলেন, মিয়ানমার বলেন, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, সবার সঙ্গে আমরা কম বেশি আমাদের নির্ভরশীলতা রয়ে গেছে, এবং সেটাই স্বাভাবিক। পাশাপাশি দুটো দেশ থাকলে সেই দুটো দেশ বা তিনটা দেশের মধ্যে একটা প্রাকৃতিক একটা সম্পর্ক গড়ে ওঠে ন্যাচারালি। তো সেইটা আপনাকে তো অবাধ করতে হবে, যতটা অবাধ করতে পারবেন তত উভয় পক্ষের লোকজন উপকৃত হয়।
সুতরাং সেটা তো আমরা অবশ্যই চাইব, এবং আমি মনে করি সেই শুভবুদ্ধি যদি উভয় পক্ষে দেখা যায় তখন সেরকম একটা জিনিস আমরা খুব সহজেই পেতে পারি। একটা জিনিস খেয়াল করা দরকার, এখানে দেখেন ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কেবলমাত্র যে শুধু বাংলাদেশের হচ্ছে তা না, নেপালের সঙ্গে কিছু মাত্রায় আছে, এমনকি ভুটান, যে ভুটানের পররাষ্ট্রনীতি অনেক বেশি আপনার ভারত নির্ভর, কারণ একেবারে চতুর্দিকেই ভারত। তো সেই ভুটানের সঙ্গেও কিন্তু ভারতের কিছু কিছু জায়গায় টানাপোড়েন আছে, আমি পাকিস্তানের কথা নাই বললাম। তো সেইখানে ভারতেরই তো উচিত তাদের পররাষ্ট্র নীতির দিকে একটুখানি দেখা, কারণ যখন তারা ঘোষণা দেয় মোদী সরকার তখন বলেছিল যে নেইবার্স ফার্স্ট। হ্যাঁ, কিন্তু নেইবার্স ফার্স্ট যদি হয় তাহলে মালদ্বীপের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, নেপালের সঙ্গে, এই সমস্ত দেশের সঙ্গে তার তো সম্পর্কটা ভালো হওয়াই উচিত। যদি কোনো কারণে সম্পর্কটা ভালো না হয় তাহলে ভারতেরই তো দেখা উচিত যে কিভাবে সেই সম্পর্কটা ভালো করা যায়। তো ভারত যে অবস্থানে ছিল, আরো যদি আমরা বলি যে 15 বছর আগেও, তো এই যে ক্রমশ তারা বলা যায় যে বন্ধুহীন হয়ে পড়ছে, এবং এটা তো আমরা বলবো না যে ভারত সরকারের কোনো একটা গৌরবের জায়গা, যে তার যারা প্রতিবেশী ছিল ধীরে ধীরে অনেকেই তার সাথে যে সম্পর্কের যে বন্ধনটা সেটা আলগা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি ভারত সরকারেরও উচিত না যে বাংলাদেশ সহ অন্যান্য যে প্রতিবেশী রয়েছে তাদের ক্ষেত্রে যে কিভাবে আমরা রিজনাল লেভেলে, কারণ এখানে তো একটা হিউজ অনেক বড় জনগোষ্ঠী রয়েছে, আমরা যদি ট্রেডের জায়গাটায় আমরা সাউথ এশিয়াকে যদি 200 কোটির কাছাকাছি লোক, মানে ওয়ার্ল্ডের প্রায় 1/4 পপুলেশন এখানে রয়েছে, আমাদের প্রোডাক্টিভিটির সাথে যদি এই পপুলেশনের মধ্যে আমরা ঠিক করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করি, এবং এখানে যদি বাণিজ্যের জায়গাটা হয়, অবাধ বাণিজ্য যদি আমরা করতে পারি, বা অনেক ক্ষেত্রে আমরা কমন কারেন্সির কথা একসময় চিন্তা করা হচ্ছিল, তাহলে তো আমাদের এই রিজনাল ডেভেলপমেন্টে আমরা 1 স্টেপ অ্যাহেড যাওয়ার সুযোগ রয়েছে। তো সেই জায়গায় আমরা যদি বিগ ব্রাদারই বলি বা একটা বড় প্রতিবেশী হিসেবেই বলি, ভারতকেই তো অগ্রণী ভূমিকাটা রাখা উচিত। কিন্তু আপনি যা বললেন বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে, সেটা আমার কাছে মনে হয় অনেক সুদূর পড়া হতো, মানে ওখানে আমরা অনেক দূরে আছি সেখান থেকে। হ্যাঁ, এই দক্ষিণ এশিয়াতে অনেকেই বলে, যারা এই সমস্ত নিয়ে বিশ্লেষণ করেন তারা বলেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগটা, আন্তঃযোগাযোগটা সবচাইতে বেশি কম, আমাদের বাণিজ্য, নিজেদের মধ্যে বাণিজ্য সবচাইতে বেশি কম। তো এইটাকে আমি খুব বড় করে এই কারণে দেখি না যে আমাদের বাণিজ্যের এলিমেন্ট যদি থাকতো হয়তো আস্তে আস্তে এটা বিকশিত হতো, হয়তো বা এলিমেন্টগুলো কম। কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে আমি দেখি যে আমাদের অনেক কিছু কমপ্লিমেন্টারি আছে। একসময় তো ভারত থেকে আমাদের কাছে কাপড়ও আসতো 30 বছর, 40 বছর, 50 বছর আগে। তো সেখানে এখন আমরা যেহেতু নিজেরাই কাপড় উৎপাদন করি এবং রপ্তানি করি, তো সেখানে হয়তো সেটা কমে গেছে। কিন্তু অন্যান্য যেমন ধরেন খাদ্য, আমরা অনেক খাদ্য ভারত থেকে বিভিন্ন সময় আমদানি করি, বিশেষ করে মৌসুম অনুযায়ী আমরা সেগুলো আমদানি করে। নির্মাণ সামগ্রী অনেক বেশি আমদানি করি, যেগুলো আগে আমরা হয়তো চীন থেকে আমদানি করতাম। তো এখন যদি ধরেন ভারতের সঙ্গে সম্পর্ক এতটা বৈরিতার দিকে চলে যায়, তা আমাদেরকে তো আবার সেই চীনের দিকে যেতে হবে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ওই সমস্ত জায়গা থেকে নির্মাণ সামগ্রী আনতে হবে। কিন্তু এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন ছিল। আপনি যে বললেন যে বাণিজ্য গ্যাপ আছে, গ্যাপ থাকতে পারে, তাতে কোনো সমস্যার কিছু নাই। হ্যাঁ, কারণ হলো ট্রেড বাড়ছে কিনা আপনি সেটাই দেখবেন, যে ওভারঅল বাণিজ্যটা বাড়ছে কিনা। হয়তো আমাদের রপ্তানি কমছে কিন্তু আমদানিও যদি বাড়ে, তার মানে ধরে নেবেন যে আমদানি বাড়ার কিছু কারণ আছে। হ্যাঁ, আমরা হয়তো ভারত থেকে আনলে সেটা কম দামে পাচ্ছি, সহজে পাচ্ছি, দ্রুত পাচ্ছি। সুতরাং সেগুলো তো যত দ্রুত সম্ভব চালু করা, স্বাভাবিক করা, সেটাই আমাদের সবার জন্য উপকারের হবে। জি, আর এই যে ধরেন যেটা যে এই যে সীমান্তের যেই উত্তেজনাটা যে অনুপ্রবেশ করছে, বা আমাদের এখানে আপনি তো ফরেন পলিসি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তা আমাদের যেই উপদেষ্টাদের মধ্যে আমরা তো জানি একটা অন্তর্বর্তীকালীন সরকার, জি, আবার পিপলস ম্যান্ডেট সবসময় যেটা রাজনৈতিক দলের সাথে রয়েছে, এবং আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা তো আমরা বারংবারই বলছি এবং বহুবার তারা প্রমাণ করেই চলেছেন। তো সেখানে সমন্বয়ের জায়গায় আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, যে আমরা তো কিছুটা দূরত্ব দেখতে পাচ্ছি, মানে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, এইটা মনে হতে পারে, বাট এটাও আমি মনে করি খুবই সাময়িক। হ্যাঁ, যেহেতু অন্তর্বর্তী সরকার আপনার পার্টিকুলার একটা এজেন্ডা নিয়ে কাজ করছেন, এবং আমাদেরকে তো সেই সরকারকে সহায়তা করতেই হবে এবং সময় দিতে হবে। আমি দেখলাম তো যে রাজনৈতিক দলগুলো বারবার বলছেন যে সরকারকে সময় দিতে তাদের কোনো দ্বিধা নেই।
হ্যাঁ, হয়তো তারা চাইছেন যে সরকারের কাছ থেকে একটা স্পষ্ট পরিকল্পনা আসুক যে কিভাবে সামনের দিনগুলোতে সে সরকার চালাবে, এবং সরকার তো বিভিন্ন সময় সেটা পরিষ্কার করার চেষ্টা করছেন তাদের নিজেদের ভাষায়। এই ভাষা যে রাজনৈতিক দলগুলো পড়তে পারছেন না তা কিন্তু না, তারাও কিন্তু এটা অনুধাবন করছেন, এবং আমি মনে করি যত দিন যাবে এটা হয়তো আরও বেশি স্পষ্ট হবে। সমন্বয়ের ক্ষেত্রে আমি অতটা সমস্যা আছে বলে মনে করি না। কখনো কখনো অ্যাপারেন্টলি যেটা মনে হয় সেটা হয়তো বা ঠিক না আর কি। আচ্ছা, মেজর জেনারেল ইফতেখার, আপনি হিল ট্র্যাক্সে আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে কাজ করার, এবং আমরা দেখছি যে কুকি চিন বা বেশ কিছু রাইভাল গ্রুপ তো দীর্ঘদিন সেখানে অ্যাক্টিভ রয়েছে। আবার একই সাথে যে চিকেন নেকের বিষয়টা আসছে, এখানে বাংলাদেশে ফেনী নদীর এখানে কিছু কথা বলা হচ্ছে, বা ভারতের যে সেভেন সিস্টারের সাথে যোগাযোগের জায়গাগুলো, তা সেখানে এই পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক অস্থিতিশীলতা এবং এই চিকেন নেক প্রসঙ্গটা যদি একটু বুঝিয়ে বলতেন। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক যে অস্থিতিশীলতা সেটা হচ্ছে যে আমরা তো প্রায় মনে করেন এখন যে সিচুয়েশন আছে হিল ট্র্যাক্সে তার চাইতে অনেক খারাপ সিচুয়েশন ছিল 1987-88-এর দিকে, এবং তখন আমরা হিল ট্র্যাক্সে কাজ করেছি। তো তখনও আমরা দেখেছি যে সাধারণ জনগণের সাথে সেনাবাহিনীর বা সরকারের তেমন কোনো দূরত্ব নেই, এবং তাদের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধির জন্য আমরা অনেক সময় আমাদের সেনাবাহিনীর অফিসারদের অনেকেই তাদের ভাষা শিখতে হয়েছে আমাদেরকে, তাদের সাথে যেন আমাদেরকে ইজিলি কমিউনিকেট করা যায়, এবং তাদের সব ধরনের চিকিৎসা থেকে শুরু করে লেখাপড়া, তারপর যোগাযোগ ব্যবস্থা সব কিছু উন্নয়নের জন্য সবসময় সেনাবাহিনী কাজ করছে। তাদের সাথে একসাথে নিয়ে লোকাল যে কারবারি আছেন, যা তাদের যে হেডম্যান আছেন, হেডম্যান কারবারি সবাইকে নিয়ে, তো সেখানে সরকারের তরফ থেকে এবং সেনাবাহিনীর তরফ থেকে সবসময় তো বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপটা আছে, এই আমি সব কিছুর মধ্যে আসলে একটা রাজনীতি খুঁজে পাই। এগুলা সব কিছুই রাজনীতির সাথে এবং পার্শ্ববর্তী দেশের সাথে রাজনীতির একটা সম্পর্ক, বা টোটাল ইন্টারন্যাশনাল একটা পলিটিক্যাল বিষয়, জিও পলিটিক্যাল অনেক বিষয় এগুলোর সাথে আসলে জড়িত। মানে আমরা জিনিসটা হয়তো আমাদের কাছে অত বেশি জটিল না, এবং আমাদের কাছে এই ধরনের কোনো সমস্যা আসতোও না। তো এটা ক্রিয়েট করা হচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশনের কারণে, এটার থেকে তৃতীয় কোনো পক্ষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে। কুকি চিনদের ব্যাপারটা সেই একই, সেভেন সিস্টার, কুকি চিন সব নিয়ে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেগুলো সব কিছুর সাথে আসলে রাজনীতি জড়িত, সাধারণ জনগণ এগুলোর সাথে সম্পৃক্ত নয়। তো বিষয়টা সেভাবেই যদি ডিল করা যায় এবং আমরা পেসিফিকেশনের মাধ্যমে যদি সাধারণ জনগণকে আমাদের সাথে, সরকারের সাথে, জনগণের সাথে রাখি, তাহলে আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা দেখা দেবে। কিন্তু মাঝে মাঝে পলিটিক্যাল কারণেই অস্থিতিশীলতাগুলো দেখা দেয়, সাধারণত কিন্তু হচ্ছে না। কিন্তু দেখেন যে কোনো একটা স্পেসিফিক সিচুয়েশনের সময় এই জিনিসটা উস্কে দিয়ে এই ধরনের একটা ফায়দা নেওয়া বা মানে স্পার্ক করা হয় কোনো একটা কিছু নিয়ে। হ্যাঁ, তো এগুলো সবকিছুর মধ্যে উদ্দেশ্যমূলক, উদ্দেশ্য প্রণোদিত। আমি মনে করি যে এই জিনিসগুলো আগের থেকেই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আগের থেকে এই বিষয়গুলো আজ করে প্রোঅ্যাক্টিভ হয়ে এগুলো নিরসন করার জন্য ব্যবস্থা গ্রহণ করলে হয়তো আমাদের এই ধরনের সিচুয়েশনগুলো আমরা কমপ্লিট করতে পারি। ওই অঞ্চলে অনেকেই বলার চেষ্টা করেন, এখন এটাকে আলোচনার স্বার্থে বলেন কিনা, যে আর্মিকে উইথড্র করা এবং উইথড্র যদি করতে পারে তাহলে এটা তাদেরও একটা শর্ত যে অঞ্চলে আর্মি থাকা যাবে না। কিন্তু আমরা যেমন ধরেন রোহিঙ্গাদের ক্ষেত্রেই দেখেছি যে ওখানে যখন সেনাবাহিনী ছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবস্থা কেমন ছিল, ডিসিপ্লিন কেমন ছিল, আর এখন সেটা কতটা ডেটোরেট করেছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই ধরনের প্রপোজাল কতটা গ্রহণযোগ্য? এটা হলো যে প্রপোজালটা মনে করেন যারা এই রাজনীতির সাথে জড়িত তাদের কাছ থেকে কিন্তু প্রপোজালগুলো আসে, সাধারণ জনগণের কাছে। আমি শিওর যে সরকার যদি এই ধরনের প্রপোজালকে অ্যাকসেপ্ট করে নিয়ে আজকে আর্মি উইথড্র করে ওইখান থেকে, তাহলে আবার এক সপ্তাহের মধ্যেই দাবি আসবে আর্মিকে রিডিপ্লয় করার জন্য। এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো এই দাবিগুলো আসছেই
ওই গ্রুপের কাছ থেকে যারা এটা নিয়ে রাজনীতি করছে, তারাই চাচ্ছে যে এখান থেকে সেনাবাহিনী সরে যাক, এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক, তাহলে সেটার সুবিধা তারা নিতে পারবে। তো সেই উদ্দেশ্যেই, এবং একই কথা আমি একটু আগের কথাতেও চলে যেতে চাচ্ছি একটু, যেমন ইউএন পিস কিপিং এর বিষয়ে যে জিনিসটা আগে প্রথমে বলেছিলেন, কারণ এটাতে আসলে একটা দেশের কনসেন্টের বিষয় আছে, এবং সেটা শুধু কনসেন্ট নয় বা আরেকটা দেশের চাওয়া নয়, সেখানে জাতিসংঘ এসে সিচুয়েশনটাকে সে ইভালুয়েট করবে আসলেই এইখানে পিসকিপিং মিশন পাঠানোর মতো প্রয়োজনীয়তা আছে কিনা, সেই ধরনের কনফ্লিক্ট হচ্ছে কিনা। আমার মনে হয় না সেই ধরনের কনফ্লিক্ট আমরা কেউই ফিল করি না। যা ফিল করি আমরা মিডিয়ার মাধ্যমে ফিল করি। আমার কাছে মনে আছে যে যা মিডিয়ার মাধ্যমে আমরা ফিল করছি কিছু একটা সিচুয়েশনটা খুব হট, এবং এতে আমাদের, কারণ আমি দেখি যে আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব সবই হিন্দু, এবং আশেপাশে সবাই হিন্দুই আছেন, এবং তারা কেউই এইগুলোর সাথে, এইসব জিনিসের সাথে তাদেরকে আমি খুব একটা জড়িত হতে দেখি না। যারা শুধুমাত্র এটা নিয়ে খেলছেন তারাই জড়িত। তো সাধারণ হিন্দু যারা আছেন, যারা সাধারণ হিন্দু ভাই বোন, তাদেরও এখানে একটা দায়িত্ব আছে যে তারাও যেন সবাইকে, যদি প্রত্যেকেরই সোর্স আছে, ভারতেই হোক বা অন্যান্য জায়গাতে হয়তো প্রত্যেকের একটা সোর্স আছে, সবার আত্মীয়তা আছে সব জায়গাতেই, তারা যদি বাংলাদেশের সিচুয়েশনটাকে এক্সপ্লেন করে সেদিকে জানাতে পারেন, তাহলে সেটা বাংলাদেশি হিসাবে তাদের নিজের নিরাপত্তা, তাদের সব কিছুও, বাংলাদেশের সিচুয়েশনটা, বাংলাদেশের একটা শান্তিপূর্ণ পরিবেশ, সব কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি স্টেবিলাইজ হয়ে যাবে। কারণ একটা সরকার গঠন হওয়ার পরে 3 মাস পার হয়েছে, 3.5 মাস বা 4 মাসের কাছাকাছি যাচ্ছে, সেই অবস্থায় এই ধরনের সিচুয়েশনগুলা ডিল করার কারণে আমাদের যে ওনাদের যে প্রাথমিক যে কাজটা নিয়ে আসছেন সেটা সবসময় বিঘ্নিত হচ্ছে এবং ডিলে হচ্ছে কাজগুলো করার জন্য। আমরাও সবসময় সবাই খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে এক্সপেক্ট করছি, কিন্তু আবার মাঝখানে তাদেরকে অনেক একটা সমস্যা ফেস করতে। ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে রয়েছেন। এই যে উদ্ভূত পরিস্থিতি, আমরা জানি হয়তো শেষ পর্যন্ত সব কিছুই ঠিক হয়ে যাবে, সেই আশাবাদী আমরা ব্যক্ত করি বা করতে পারি, কিন্তু তারপরেও বাংলাদেশে বসবাসকারী আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন রয়েছে, এই মহাজোটের নেতা হিসেবে তাদের প্রতি আপনার কোনো উদাত্ত আহ্বান রয়েছে কিনা? আচ্ছা, প্রথমতই যেটা বলে, আমাদের দুই স্যারের সঙ্গে আমিও একমত যে টোটালটাই কিন্তু পলিটিক্যাল, এবং পলিটিক্যালি ভাবে এই আওয়ামী লীগ যারা পরাজিত শক্তি, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে এই নিজেরা তো সামনে আসতে পারছে না, হিন্দুদেরকে সামনে রেখে সারা পৃথিবীতে দেখাতে চায় যে ইউনূস সরকার ব্যর্থ, আমাদের সরকারই ভালো ছিল এবং আমরাই মাইনরিটিদের প্রোটেকশন দেই। এই বিষয়গুলো দেখানোর জন্যই এটা করে। এবং একই সঙ্গে এই আওয়ামী লীগ কিন্তু ভারতকেও ব্ল্যাকমেইল করেছে, এবং ভারত যেহেতু আমলা নির্ভর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আর বাংলাদেশে কি হচ্ছে কি হচ্ছে না এটা সে জানে না, তার জানার পথ হচ্ছে গোয়েন্দাদের মাধ্যমে এবং আমলাদের মাধ্যমে। তারা এই বিভ্রান্তিগুলো, এই আওয়ামী লীগ তাদেরকে বিভ্রান্তিতে ফেলেছে, অতীতেও আমরা দেখেছি। তারা বলতে চায় যদি আমরা না থাকি তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে, চীন দখল করে নেবে, আমরা ঠেকিয়ে রেখেছি। তো মূল বিষয়টা তো এখন তো শেখ হাসিনা নাই, বাংলাদেশের কোনো কেউ এই 7 সিস্টারকে নিয়ে কোনো ওই দিক তাকায়, কেউ তাকায় না। তার মানে তারা যেটা তাদেরকে যেটা ভুল বোঝানো হয়েছিল যে আমরা না থাকলে 7 সিস্টার থাকবে না, বাস্তবতা কিন্তু তা না। বাংলাদেশের কেউই এই 7 সিস্টারের দিক তাকায়ও না, 7 সিস্টার বাংলাদেশে চায়ও না। তো এখন মূল বিষয় যে সেইখানের আমলা নির্ভরতা মানে তাদেরও কমাতে হবে, এবং এই 7 সিস্টারের যে বিষয়গুলো সেখানেও তাই। আর আমরা যেটা বাংলাদেশের জনগণকে আমরা যেটা বলতে চাই যে কোন রাজনৈতিক দলের ওই গোল করার জন্য ফুটবল হিসেবে ব্যবহার হলে আমাদেরই ক্ষতি। অতএব কোন রাজনৈতিক দলের ফুটবল হিসেবে ব্যবহার হয় না। এবং একই সঙ্গে এটা আমরা যারা সরকারে আছেন, যারা এই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা তাদেরকে একটা স্থায়ী সলিউশনের কথা বলছি যে এই যদিও আপনি বলছেন যে এই অবস্থা থাকবে না, কিন্তু এই অবস্থা দীর্ঘদিন থাকবে বলে আমি মনে করি। যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে মানে প্রত্যাবর্তন না করতে পারবে, ততদিনই এই মাইনরিটিদেরকে ব্যবহার করবে, দেশে বিদেশে একটা অরাজকতা সৃষ্টি করে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, দেশ বিদেশে। একটা চমৎকার কথা বলছিলেন আপনি এর আগে আলোচনার সময়, যে এই যে আমরা বিগত 16 বছর যদি বলি বা এর আগেও, যে সকল সময় আমরা দেখেছি কিন্তু নির্দিষ্ট কিছু নেতার উন্নয়ন হিন্দু জনগোষ্ঠীর যারা রয়েছে, কিন্তু সার্বিকভাবে যে সাধারণ হিন্দু জনগণ,
আমরা কিন্তু স্বাধীনতার পরবর্তীতে মূলত দেখেছি তারা যেখানেই ছিলেন ওখানেই রয়ে গেছেন। তো সবাই তো তাদেরকে নিয়ে রাজনীতির জায়গাটায় কথা বলছে, কিন্তু সাধারণ হিন্দু জনগোষ্ঠীর উন্নয়ন কতটা সাধিত হয়েছে আপনি কি মনে করছেন? কিছুই না। কারণটা হচ্ছে, এবং এই সুযোগটা কেন পাচ্ছে, আজকে আমি ওইটাই বলছিলাম, যদি আজকে মাইনরিটিদের প্রপার রিপ্রেজেন্টেটিভ থাকতো তাহলে কিন্তু ওই নেতারা এদেরকে ব্যবহার করার সুযোগ পেত না। কারণ এদিকে আওয়ামী লীগ কি করেছে, কিছু বড় নেতাদেরকে নেতা তৈরি করেছে, তাদের মাধ্যমে পূজার সময় কিছু চাল ডাল বন্টন করে। তো সাধারণ জনগণ ওই নেতাদের প্রতি নির্ভরশীল। ডিসি সাহেবের ওখানে যে মিটিং হয় আইন শৃঙ্খলা কমিটি, সেই মিটিং এর মধ্যে ওই নেতাদেরকে ডাকে, সাধারণ হিন্দুদের ডাকে না। তো যখনই মানুষ কোনো বিপদে পড়ে কিংবা মানুষ একটা ছায়ার নিচে থাকতে চায় ক্ষমতার ইসের পাশে, যে কারণে ওই নেতারা যেহেতু দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের অর্থে লালিত পালিত হয়ে পুষ্টিত হয়েছে, তাদের সমাজে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, রাষ্ট্রীয় তাদেরকে ডাকে, ডিসি তাকে ডাকে, বিভিন্ন সময় দেখা সাক্ষাতের সময় ইউনূস সাহেব এসেই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। আমরা কিন্তু কোনো গুরুত্ব পাচ্ছি না, যে কারণে হিন্দুরা যে আমাদের প্রতি নির্ভরশীল হবে সেটা তো তারা মনে করে যে বিপদে পড়লে তো গোবিন্দ প্রামাণিক আমাদের কোনো হেল্প করতে পারবে না, করবে তো তারাই। ডিসি সাহেবের কাছে এবার আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি যে আগে পরাজিত শক্তির যে দোসররা, এদের হিন্দু হোক আর মুসলিম হোক তাদের থেকে একটু সরান, তাদেরকে সরিয়ে সাধারণ লোকদেরকে একটু সুযোগ করে দেন। ডিসিরা কিন্তু তা না, ওই আগের যে তালিকা আছে তাদেরকেই ডাকছে, তাদেরকেই সুবিধা দিচ্ছে। সেই কারণে আমরা বলছিলাম যে যদি সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি চালু করা যায়, মাইনরিটি তো খুব অল্প, তাহলে কি প্রপার একটা রিপ্রেজেন্টেটিভ পৃথক নির্বাচনের মাধ্যমে যার যার সেই উপজাতি কয়েকজন কিংবা যারা আছে তারা পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় যদি রিপ্রেজেন্টেটিভ পায়, যেমন এখন একটা সংখ্যালঘু কমিশন থাকতে পারতো, এই যে সংস্কার কমিশন, 10টা কমিশন হয়ে গেছে, সেখানে মাইনরিটিদের কোনো গুরুত্বই নাই। তো সব জায়গায় যদি অবহেলিত হয়, এই অবহেলিত হওয়ার ফলেই তারা মানসিকভাবে একটা কচুরি পানার মতো ভাসমান অবস্থায় থাকে। এই সুযোগটাই কিন্তু আওয়ামী লীগ গ্রহণ করে যে আমরা তোমাদের দেখছি, অন্যরা তো কেউই দেখে না। আজকে যে এর আগে আমি একবার বলছিলাম যে উপদেষ্টা নিয়োগ করেছে সেখানে তো মানুষের জনগণের কাছে অন্তত গ্রহণযোগ্য একজন লোককে তারা নিতে পারতো, তা না করে এমন একজন ব্যক্তিকে নিয়েছে, আমার মনে হয় আপনারা আমরা মিলেও এখন তার নামটাও বলতে পারবো না যে সেই ব্যক্তিটাকে। তো এখন এইভাবে যদি সরকার আগে বিএনপি সরকারও যা করেছে, অন্যান্য সরকারও তাই করেছে, এই যে সাধারণ জনগণকে যে নেগলেক্ট করা, এর ফলাফল যে কারণেই আমাদেরকে ব্যবহার করতে পারতেছে অন্যের দুষ্ট চক্র। এবার যেমন ধরেন আমাদের এই পুজোকে কেন্দ্র করে আমাদের এক হিন্দু বন্ধু খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে এবার আমি জিজ্ঞেস করেছিলাম যে অন্যান্য বারের চাইতে কোনো পার্থক্য রয়েছে কিনা, তা উনি বললেন যে হ্যাঁ এবার একটা পার্থক্য রয়েছে, যেহেতু কোনো রাজনৈতিক সরকার নেই, সো রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো, দীর্ঘ বক্তব্যগুলো আমাদের শুনতে হয়নি, আমরা আমাদের পূজা অর্চনাটা যথার্থভাবে করতে পেরেছি। তো এই যে রাজনীতির জন্য দীর্ঘদিন তাদের যে ব্যবহার, তো সেটা আপনারা আপনাদের ফোরামগুলোতে আলোচনা করছেন কিনা, বা সাধারণ হিন্দুদের সে বার্তাটা দিতে পারছেন কিনা? না, অবশ্যই। এবং সাধারণ হিন্দুদের তো বার্তা দিলেই চলে না, এটা রাষ্ট্র কাঠামো, নির্বাচন সংস্কার এবং সাংবিধানিক একটা সংস্কারও দরকার, যে কথাটা আমরা বলছিলাম। এই জিনিসটা করলে পরে তারা কিন্তু এই মানসিকভাবে যে ভাসমান অবস্থা সেইখান থেকে উত্তরণ পেত। শুধুমাত্র আমরা আলোচনা করলেই হবে না, আমরা তো তার সলিউশন দিতে পারছি না। আজকে ধরেন এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি যেটা একটু আগে বলছিলাম, আজকে 252 জন আইন কর্মকর্তা নিয়ে হয়ে গেল সুপ্রিম কোর্টে, সেখানে হিন্দু নাই। তো এই বিষয়টা তো আমরা আলোচনা করে সমাধান করতে পারবো না। তো মানসিকভাবে হতাশা যারা হিন্দু আছে, বিএনপির সঙ্গেও যারা আছে, তারাও মনে করলো যে আমরা তো অপাঙ্ক্ত। তো এই হিন্দু কল্যাণ ট্রাস্ট যেটা, সেখানে 22 জন ট্রাস্টি থাকে, তারা সারা বাংলাদেশের হিন্দুদেরকে একটা বুঝায় পারায় একটা পজিশনে আনতে পারতো। কিন্তু বিএনপি যে কয়েকজন সেখানে সাধারণ হিন্দুদেরই নাই, বিএনপিরা সবগুলো তাদের নিয়েছে, যাদের সঙ্গে যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে সাধারণ হিন্দুদের কোনো সম্পর্ক নাই। এমনকি মন্দির টন্দির গুলো, রমনা কালী মন্দিরে আমরা দেখলাম যে প্রথম আলোর একটা নিউজও আছে, তারা ওখানে নিউজ কভারেজ করতে গিয়ে দেখছে যে একজন বিএনপির নেতা আসছে, সে একটা বক্তব্য দিবে, তারপরে আর এক নেতা বক্তব্য দিচ্ছে, সেখানে হিন্দুদের হাতে নেই। আগে আওয়ামী লীগ দখল করেছিল, এখন বিএনপির নেতারা দখল করে বসে আছে। সেই কারণে আমরা চাচ্ছিলাম যে মাইনরিটিদের প্রতিনিধিত্বটা যদি সুনিশ্চিত থাকতো, তাহলে কিন্তু আমরা অন্য নেতাদের দ্বারা ব্যবহৃত হতে পারতাম না। এই হলো বিষয়। আমরা একদম শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দীর্ঘ আলোচনা শুনলাম আমাদের আলোচকদের। আমাদের দেশে বিশেষ করে এই হিন্দু মুসলিম যেই সম্পর্ক আবহমান কাল থেকে রয়েছে, আমরা এখনো
অনুভব করি যে সেই একই সম্পর্ক রয়েছে। এবং ওপার বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের সাথে আমাদের যেই যোগাযোগ, বিশেষ করে পিপল টু পিপল কন্ট্যাক্ট, এটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। রাজনীতির উদ্দেশ্যে কোনো জনগোষ্ঠীকে, এটা যে কোনো দেশেই হোক, আমাদের দেশে হোক বা পার্শ্ববর্তী দেশে হোক, ব্যবহার করা একদমই অনুচিত। সেখানে আমাদের যে সম্পর্কের ভ্রাতৃত্বের যে বন্ধনটা, সেটা ক্রমশ আলগা হয়ে আসে। এবং আমরা চাই যে আমাদের এই দক্ষিণ এশিয়ার যে সামগ্রিক যে জায়গাটা রয়েছে, সেখানে আমরা একীভূতভাবে আমাদের আঞ্চলিক উন্নয়নে কিভাবে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।